জ্যেষ্ঠতা পুনর্বহাল এবং সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে গ্র্যাজুইটির পাশাপাশি পেনশন প্রবর্তন সহ বিদ্যমান গ্র্যাজুইটি ও আনুতোষিকের হার 90% স্থলে 100% নির্ধারণ এবং পেনশন ও গ্র্যাজুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে, যা এখন 230 টাকা। দাবি নম্বর 4, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি 2019-এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ। আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতি নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। দাবি নম্বর 5, ব্লক পোস্টে কর্মরত কর্মচারীদের সকল পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় কর্মচারী হিসাবে গণ্য করতে হবে। এছাড়া টেকনিক্যাল কাজে নিয়োজিত কর্মচারীদের টেকনিক্যাল পদ ও মর্যাদা দিতে হবে। দাবি নম্বর 6, বাস্তবায়ন বাজার মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মুদ্রাস্ফীতি বৃদ্ধির বিষয় বিবেচনা করে দেয় সকল ভাতাদি পুনর্নির্ধারণ। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের রেশন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর ও অবসরের বয়স সীমা 62 বছর নির্ধারণ করতে হবে। দাবি নম্বর 7, উন্নয়ন প্রকল্প হইতে রাজস্ব খাতে স্থানান্তরিত পদধারীদের প্রকল্পের চাকরিকাল গণনা করে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড প্রদান করার অবকাশ নেই মর্মে অর্থ মন্ত্রণালয়ের 24/3/2008 তারিখের 47 নম্বর স্মারক যোগে জারিকৃত বৈষম্যমূলক আদেশ বাতিল করতে হবে। আমাদের এই 7টা দাবি বাস্তবায়ন হলে, বিশেষ করে অভিন্ন নিয়োগ বিধি চালু করলে আমাদের অনেক বৈষম্য নিরসন হবে। আমি যেহেতু সময় কম, আমার সহযোদ্ধাদের সালাম জানিয়ে, সাংবাদিক ভাইদের সালাম জানিয়ে এবং উপস্থিত সকল অতিথিবৃন্দের সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব আব্দুল ভাইকে। উনি আজকে সবার মূল সারাংশ আপনাদের মাঝে তুলে ধরেছেন। এরপর যে মঞ্চে আসন গ্রহণ করবেন বাংলাদেশ জুডিশিয়াল পৌরসভা সমিতি কেন্দ্রীয় কমিটির কার্যকরী সহসভাপতি এবং চট্টগ্রাম জেলা শাখার সভাপতি জনাব আহমদ কবির। মঞ্চে আসন গ্রহণ করবেন বাংলাদেশ সরকারি বেসরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম বিভাগীয় জেলা শাখার কার্যকরী সভাপতি জনাব নূর মোহাম্মদ ভাই। সংগ্রামী সমাবেশ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জুডিশিয়াল পৌরসভা সমিতি চট্টগ্রাম জেলা শাখার সুযোগ্য সভাপতি জনাব আহমদ কবির ভাই। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন আহমদ কবির ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার প্রান্তীয় সহযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আসলে অসুস্থ, বক্তব্য দেওয়ার মতো শারীরিক অবস্থা নেই। আমার এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই, এটা হলো আমাদের পে স্কেল ঘোষণা চাই এবং সকল বৈষম্যের অবসান চাই। আমি সবার কাছে অনুরোধ করব, আমাদের চট্টগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি শরীফুল্লাহ ভাইয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতে সকল আন্দোলনে সক্রিয়ভাবে অবস্থান করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আহমদ কবির ভাই। এরপর যে বক্তব্য রাখবেন চট্টগ্রাম জজশিপের নবনির্বাচিত সাধারণ সম্পাদক জনাব আবু সাইদ ভাই। আবু সাইদ ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি পরিষদের চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের প্রতিনিধি সভার শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আগত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমাদের পূর্ববর্তী আলোচক উনি আমাদের যে 7 দফা দাবি উনি বিস্তারিতভাবে উপস্থাপন করেছেন।
আমরা আমাদের নয়ন ভূমিক এবং আরিফের নেতৃত্বে আমাদের মিরসরাই থেকে আমাদের একটি মিছিল সহকারে প্রায় শতাধিক লোক এসেছেন। আমরা তাদেরকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। আমাদের দোতলায় পর্যাপ্ত পরিমাণ হল তাদের জন্য চেয়ার সংরক্ষিত আছে। আমি নয়নকে এবং আরিফ ভাইকে বলবো আপনাদের সকল নেতৃবৃন্দকে নিয়ে আপনারা দোতলায় আমাদের আসন আছে সেখানে বসে পড়ুন। ধন্যবাদ। জি, ইতিপূর্বে আমাদের দবিরউদ্দিন ভাই আমাদের 7 দফা দাবি উপস্থাপন করেছেন। আমরা উক্ত দাবি সমূহের সাথে একত্রতা ঘোষণা করছি এবং আমাদের এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, ওনারা আমাদেরকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন এবং আমরা সেই লক্ষ্যে এখানে কাজ করব এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। চট্টগ্রাম জসিম কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব সাইদ ভাইকে। এই পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করবেন মিরসরাই উপজেলা দাপ্তরিক কাম প্রহরী কর্মচারী অ্যাসোসিয়েশনের নেতা নয়ন ভূমিককে মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। আমাদের এই যে যারা হল মেইনটেনেন্স আছেন উপরে একটু লাইটের ব্যবস্থা করে দেবেন, যেহেতু আমাদের প্রোগ্রামটি লাইভ চলছে তাই সবাইকে যাতে দেখা যায়। পেছনের দিকেও লাইটের স্বল্পতা রয়েছে, একটু আলোর স্বল্পতা দূর করার জন্য আমি অনুরোধ করছি। আমাদের হলের সাউন্ড সিস্টেমে যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন মিরসরাই উপজেলা দাপ্তরিক কাম প্রহরী কর্মচারী কল্যাণ পরিষদের নেতা নয়ন ভূমিককে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সবাইকে আদাব এবং নমস্কার। আজকের এই মানববন্ধন এবং স্মারকলিপি প্রদানের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুল মান্না এবং আমাদের 10 থেকে 20তম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের, যিনি আস্থাভাজন অভিভাবক আমাদের খায়ের আহমেদ মজুমদার স্যার, যিনি আমাদের মিরসরাই উপজেলার দাপ্তরিক কাম প্রহরীদের পাশে সুখে দুঃখে সবসময় ছিলেন এবং থাকবেন। আমি সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আমাদের অভিভাবক মহোদয়কে জানাতে চাই যে আমাদের মিরসরাই উপজেলা কিছুদিন আগে সহকারী শিক্ষা অফিসার মহোদয় যে আমাদের রাত্রে যাপনের জন্য একটা নির্দেশ প্রদান করেন, সেক্ষেত্রে আমরা অনেক অসহায়। আপনারা জানেন যেখানে উপস্থিত আছেন সারা বাংলাদেশের দাপ্তরিক কাম প্রহরীরা শত সমস্যায় জর্জরিত, যেটা আমরা এখন এখানে প্রধান অতিথি এবং 10 থেকে 20তম গ্রেডের যিনি আমাদের আস্থাভাজন খায়ের আহমেদ মজুমদার স্যার, যাদের মাধ্যমে হয়তো আমরা আমাদের এই কাঙ্ক্ষিত যে অধিকারটুকু এটা ফিরে পেতে পারি। আমি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সারা বাংলাদেশে যে এরকম একটা পদের মানুষ হয়ে 4টা পদের কাজ করতেছি, এটা এই বাংলাদেশের যে বৈষম্য বিরোধীর কথা বলতেছি, এটা সম্পূর্ণ অমানবিক একটা নির্যাতনের শিকার হচ্ছি। সেদিক থেকে আমাদের প্রতি লক্ষ্য রাখবেন এবং পরিশেষে যে আমাদের 9 দফার মধ্যে যে আমাদের যা আজাদীকরণের দাবিটুকু আপনারা রাখেছেন, সেজন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জনাব নয়ন ভূমিককে। এবার যে মঞ্চে আসন গ্রহণ করবেন সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য করছি।
এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নিজামুদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম শ্রদ্ধেয় সভাপতি জনাব শরীফুল্লাহ ভাই, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় সহকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের গত 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের আশু সুস্থতা কামনা করে আমার দুটি কথা আপনাদের সামনে উপস্থাপন করছি। শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, আপনাদের প্রতি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এজন্য যে আপনারা বিভিন্ন সময়ে আমাদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে একত্রতা পোষণ করে জাতীয় নেতা মাহমুদুর রহমান মান্না ভাই সহ, জুনায়েদ সাকিব ভাই সহ আমাদের মজলুম কর্মচারীদের পক্ষে আপনারা অবস্থান নিয়েছিলেন সাহসিকতার সাথে। সেজন্য আজকের সমাবেশের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের নেতৃবৃন্দ দাবি বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। আমি শুধু একটু কথাই বলবো, আমরা অত্যন্ত মানবতা জীবনযাপন করছি। আমাদের অনেক সহকর্মী ঢাকা শহরে রাতের আধারে রিক্সা চালাচ্ছে, অবসর সময়ে পরিবার চালাতে পারছে না। আমি উদাহরণ দিয়ে বলতে গেলে আমার বন্ধু প্রাইমারি স্কুল থেকে একসাথে পড়াশোনা করেছি, সে কক্সবাজার জসকোটের একজন প্রফেসর হিসেবে দীর্ঘ 20 বছর চাকরি করে আসছে। একটি পদোন্নতি 20 বছরে তার ভাগ্যে জোটে নেই। সে আজকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, সে অবসর সময়ে আড়ত থেকে কিছু সবজি এনে রাস্তার ধারে বসে ফুটপাতে সবজি বিক্রি করছে। সে বলছে, আমি আর পাচ্ছি না, কি করব? আমি তো চুরি করতে পারছি না, আমি সবজি বিক্রি করছি। আজকে এত বড় এই ধরনের শত শত উদাহরণ বাংলাদেশের সরকারি কর্মচারীরা ভোগ করছে। যাই হোক, আমরা প্রত্যাশা করব আপনাদের মাধ্যমে বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা প্রত্যাশা ওনারা অনতিবিলম্বে নবম পে স্কেল গঠন সহ আমাদের যৌক্তিক দাবি সমূহ মেনে নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নিজামুদ্দিন ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি চট্টগ্রাম বিভাগীয় কমিটি জনাব শহীদুল আলম ভাই। শহীদুল আলম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের যারা বক্তব্য রাখবেন আপনাদের কাছে বিনয়ের সাথে বলতে চাই, সময় আমাদের খুবই সংক্ষিপ্ত। আপনারা জিস্ট কত 1 মিনিটের বেশি কেউ টাইম নেবেন না, বক্তব্যগুলো একটু সংক্ষিপ্ত করবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর উদ্যোগে বৈষম্যমুক্ত
নবম পে স্কেল সহ 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত মুখ্য আলোচক, চট্টগ্রাম বিভাগের দাবি ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন নেতৃবৃন্দরা, আমার প্রাথমিক শিক্ষা সরকারি কর্মচারী সমিতি, সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী সমিতির পক্ষ থেকে সবাইকে আন্তরিক এবং ধন্যবাদ এবং সালাম জানাই। গত 2024 সালে প্রেসিডেন্ট সরকারের ইতিহাস থেকে পরে আজকের এই আমাদের দাবি দেওয়ার লক্ষ্যের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানে আমাদের প্রাথমিক শিক্ষা যে কর্মচারীরা বিভিন্ন দাবি দেওয়ার লক্ষ্যে আমাদের সেই দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, আমাদের প্রাথমিক শিক্ষা কর্মচারী সমাজের প্রাথমিক শিক্ষার অভিভাবক আমাদের কায়ের আহমদ মজুমদারের ভাইয়ের নেতৃত্বে আমাদের সারা বাংলাদেশে প্রাথমিক শিক্ষা কর্মচারীরা ঐক্যবদ্ধভাবে বিগত দিনেও কাজ করে যাচ্ছে, আমরা আগামী দিনেও কাজ করে যাব এবং আমাদের প্রাথমিক বিদ্যালয়ে 37,000 দপ্তরি কাম প্রহরীরা সে 2013 সাল থেকে নিয়োগ হওয়ার পরে আমরা আজকে দীর্ঘ 11 বছর যাবৎ মানবতার জীবন নিয়ে আমরা জীবন যাপন করতেছি। আমাদের মাথার খাই দীর্ঘ 24 ঘন্টা দায়িত্ব পালন করে আমাদেরকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হচ্ছে। এই পেশিবাদী সরকারের মাধ্যমে আমাদের বিভিন্ন দপ্তরের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন দালালের মাধ্যমে আমাদের আজকে জর্জরিত দায়িত্ব পালন করে। আমি আজকের সমন্বয় আজকের অনুষ্ঠানের প্রধান মধ্যমনে আমাদের এই বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, জনগণের সুখ দুঃখ নিয়ে যারা দীর্ঘদিন ধরে মিডিয়া এবং জনগণের সাথে নিয়ে কাজ করতেছে, আমি ওনাদের মাধ্যমে বলতে চাই, আমরা মানবতার সহিত যে জীবনযাপন করতেছি, 24 ঘন্টা যে দায়িত্ব পালন করতে হচ্ছে, আমাদের এই লক্ষ্যটা নিয়ে আপনারা একটু দেখবেন। ইতিমধ্যে আমাদের প্রায় 2000-এর উপর দপ্তরি কাম প্রহরী ইতিমধ্যে মারা গেছে, হয়তো স্ট্রোক করে কেউ বিভিন্ন অসুস্থ হয়ে মারা যায়। কিন্তু কিভাবে আমরা মানবতার এই যে বৈষম্য নিয়ে কাজ করতেছি, আমাদের 11 বছর হলো আমরা স্বল্প বেতনে কোনো বেতন বৃদ্ধি হচ্ছে না, আমাদের উৎসব কথা নাই, আমাদের চাকরির ব্যবস্থায়ীকরণ হচ্ছে না, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কারণে আমাদের আজকের এই বৈষম্যটা। আমি বিশেষভাবে বলতে চাই, আমাদের চট্টগ্রাম বিভাগীয় এবং বাংলাদেশের 37,000 দপ্তরি কামপড়িরা দাবি কর্মচারী দাবি ঐক্য পরিষদের সাথে আছে, আমরা আগামী দিনে থাকবো, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের পিএম এন্ড রিকোয়েস্ট মিডিয়ার আগত সাংবাদিক ভাইয়েরা আরো প্রোগ্রাম আছে, ওনারা চলে যাবেন। এই জন্য আমাদের আজকের মুখ্য সমন্বয়ক এবং সভাপতির বক্তব্য ওনারা পড়ে দেবেন, এরপর আমরা আমাদের মূল আলোচনায় চলে যাবো। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের সভা মুখ্য সমন্বয়ক বিশেষ অতিথি জনাব ওয়ারেস আলী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক চট্টগ্রাম বিভাগের প্রতিনিধি সভা অত সবাই উপস্থিত আছেন। আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি তথা চট্টগ্রাম জেলার 17 থেকে 20 গ্রেডের সম্মানিত সভাপতি, মঞ্চে আরো আছেন আমাদের নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার ভাই, মঞ্চে আছেন চট্টগ্রাম বিভাগের নাগরিক ঐক্যের সমন্বয়ক স্বপন ভাই, মঞ্চে আছেন আমাদের গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম বিভাগের সমন্বয়কারী জনাব রবি ভাই,
আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রতিষ্ঠান থেকে আগত বেসিক সংগঠনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সহ সম্মানিত নেতৃবৃন্দ, 17-20 গ্রেডের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নুরুল আলম সহ সম্মানিত নেতৃবৃন্দ ও অন্যান্য সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, কর্মচারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2015 সালে কর্মচারীদের বৈষম্যযুক্ত একটি পে স্কেল স্বৈরশাসক বিগত সরকার দিয়েছিলেন। তারপর থেকেই আমরা 11-20 গ্রেডের কর্মচারীরা বিভিন্নভাবে ওই পে স্কেলের বৈষম্যের শিকার হয়ে আমাদের দাবির বিষয়গুলি নিয়ে আমরা এই চট্টগ্রাম বিভাগে প্রতিনিধি সভা দ্বিতীয়বারের মতো করছি। সম্মানিত শুধু ওই 15 সালের পে স্কেলে আমাদের বেতন ভাতা বৃদ্ধি পেয়েছে অতি সামান্য। 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা উপকৃত হয়েছি সর্বোচ্চ 4000 টাকা। আমরা বৈষম্যের শিকার হয়েছি। আমরা বিভিন্নভাবে 15 সালের পে স্কেলের সংশোধনী, বেতন বৈষম্যের সংশোধনী প্রকাশ করার জন্য সবিনয়ে আন্দোলন কর্মসূচি তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানিয়ে গেছে। কিন্তু তৎকালীন স্বৈরশাসক জননেত্রী শেখ হাসিনা আমাদের দাবি পূরণ তো দূরের কথা, আমাদের সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেছে। আমাদেরকে এনএসআই দিয়ে, আমাদেরকে গোয়েন্দা সংস্থা দিয়ে, আমাদের নেতা, গোটা দেশের নেতা কর্মীদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে। সম্মানিত শুধু এখন আমাদের বৈষম্য বিরোধী সরকার, যারা স্বৈরশাসককে পতন ঘটিয়ে আমাদের গণতন্ত্রের সরকারকে ক্ষমতায় আনিয়েছেন, তাদের মধ্যে অন্যতম নেতা আছেন আমাদের নাগরিক ঐক্য ও গণসংহতি আন্দোলনের সম্মানিত নেতৃবৃন্দ। আপনারা কিছুদিনের মধ্যে আমাদের ভিডিও কনফারেন্সে আমাদের নাগরিক ঐক্যের সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না ভাই এবং আমাদের জুনায়েদ সাকিবের বক্তব্য ভিডিও কনফারেন্সে দেখবেন। আপনারা ধৈর্য ধরে আমাদের এই কর্মসূচিতে সময় দেন, আমাদের জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য দেবেন। আর অত্যন্ত পরিতাপের সাথে, অত্যন্ত দুঃখের সাথে একটি কথা না বলিয়েই পারছি না, আমরা যখন বিগত দিনে কর্মচারীদের 14 লক্ষ কর্মচারীদের প্রাণের দাবি পূরণের জন্য তৎকালীন সরকারের কাছে আমাদের আবেদন নিবেদন করেছি, সেই সময় একটি গোষ্ঠী, একটি চক্রান্তকারী আমাদের সাধারণ স্বাগত বক্তব্যের মধ্যে আমাদের নবীর ভাই স্পষ্ট করিয়ে দিয়েছেন। আমরা আমাদের দাবির বিষয় নিয়ে, আমাদের প্রধানমন্ত্রীর কর্মচারীদের বিষয়গুলো নিয়ে যখন আমরা কথা বলতে চাই, ওই দালাল গোষ্ঠী, স্বৈরশাসকের দালাল গোষ্ঠী সে সময়ও আমাদের পথ রুদ্ধ করার চেষ্টা করেছে। আজকে চট্টগ্রাম বিভাগীয় সভাতেও তেমনি ভাবে চট্টগ্রামের নেতা কর্মীদেরকে এই মিটিং এ আসা থেকে বিরত রাখার জন্য বিভিন্ন ভয়ভীতি হুমকি দেখিয়েছে। আপনারা আপনাদের সাধারণ কর্মচারী সহ আমাদের নেতৃবৃন্দকে অবগত করতে চাই, সেটি হলো 11-20 কুলাঙ্গার আসাদ, জাফর, তৌহিদ সহ কতিপয় নেতা আমাদের প্রোগ্রাম যাতে ব্যাহত হয়, আমরা কর্মচারীর দাবি যাতে সরকারের কাছে না পৌঁছতে পারি, আমাদেরকে এই কর্মসূচিকে বাধাগ্রস্ত করেছে। আপনারা তাদেরকে চিহ্নিত করবেন, ভবিষ্যতে আপনাদের কাছে যেন কথা বলার কোনো সুযোগ না পায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ওয়ারেস ভাইকে। এবার যে বক্তব্য রাখবেন আজকে সভাপতি জনাব শরীফুল্লাহ ভাইকে বক্তব্য রাখতে অনুরোধ করছি। ভাইয়া আসতে আমাদের ইস্যু আসবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত প্রধান অতিথি জনাব নুরুল হক মজুমদার
মজুমদার, বিভাগীয় সমন্বয়ক চট্টগ্রাম নাগরিক ঐক্য পরিষদ, এবং জনাব হাসান মারুফ রুমি, সমন্বয়কারী চট্টগ্রাম জেলা গণসংহতি আন্দোলন, এবং মোহাম্মদ ওয়ারেস আলী, মুখ্য সহায়ক সহ স্টেজে উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বিভিন্ন শাখার নেতৃবৃন্দ এবং চট্টগ্রামের প্রাণপ্রিয় কর্মী এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আমি সভাপতির বক্তব্যটা আছে লাস্টে, এখন হঠাৎ করে আমাদের যেহেতু মিডিয়া নেতৃবৃন্দ চলে যাচ্ছেন, আমাকে বক্তব্য দিতে হলো। আমি সবচেয়ে বেশি আনন্দিত আপনারা আজকে এখানে এসেছেন। আমাদের নবম পে স্কেল সহ 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা যে আন্দোলনের জন্য আমরা বর্তমান সরকারের কাছে যে সংস্কারের জন্য আমরা আন্দোলন করতেছি, এটার প্রথম সংস্কার শুরু হবে আমাদের সরকারি কর্মচারী দিয়ে। আমরা চাই 20টা গ্রেডের কর্মচারীদেরকে 20টা গ্রেড করে আমাদেরকে যে 8,200 টাকা এবং উপরে 82,000 টাকা পর্যন্ত করেছে, তারা যেখান থেকে বাজার করে আমার নেতৃবৃন্দ এবং আমার কর্মী বাহিনীও সেখানে বাজার করে। আমরা আর চলতে পারছি না। আমাদের এই সংস্কার 20টা গ্রেড থেকে কমে 10টা গ্রেডে উন্নতি করতে হবে এবং সরকারি কর্মচারী থেকে আমরা হলাম সরকারের প্রাণপ্রিয় প্রাণকেন্দ্র, সরকারের সঞ্চালনকারী, আমাদের থেকে শুরু হোক সেই সংস্কার। আমি এই সরকারের কাছে এই আবেদন করতেছি এবং আপনারা সবাই এখানে আসাতে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং ইলেকট্রিক মিডিয়ার কাছে আমরা কৃতজ্ঞতা জানিয়ে আমাদের এই আজকের সভার আমাদের এই সবকিছু বিপুলভাবে প্রচার করে চট্টগ্রাম থেকে আন্দোলনের সূচনা হোক, আমি এই কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব শরীফুল্লাহ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রাম জেলা সংহতি আন্দোলনের সমন্বয়কারী জননেতা হাসান মারুফ রুমি ভাই। আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাকিব এখানে উপস্থিত আছেন, নাগরিক ঐক্যের বিভাগীয় সমন্বয়কারী নুরুল আফসার মজুমদার স্বপন সহ 4র্থ শ্রেণীর যে কর্মচারী আছে চট্টগ্রাম বিভাগীয় এই ঐক্য পরিষদের উপস্থিত নেতৃবৃন্দ এবং যারা শুনছেন সকলকে আমাদের দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা দেখেছেন যে 7 দফা দাবি আমরা যেটা দেখলাম, আমাদের আশ্চর্য হতে হয় যে কি পরিমাণ বৈষম্যের মধ্য দিয়ে এই কর্মচারীদের মধ্যে ফেলেছে। আমরা গত সরকারের আমলে জানি সরকারি যারা চাকরিজীবী তাদের বেতন বিপুলভাবে বৃদ্ধি করা হয়েছিল এবং শুধু তাই নয়, আমরা দেখলাম সচিবালয়ে পদোন্নতির উপর পদোন্নতি দেওয়া হয়েছে এবং এমনকি কোন সচিবের চেয়ার পর্যন্ত নাই, চেয়ার নাই, টেবিল নাই, কিন্তু পদোন্নতি দেওয়া হয়েছে এবং পুরো সচিবালয়কে পরিণত করেছে একটি মাথা ভারী প্রশাসনে এবং সারা বাংলাদেশে সচিব আমলাদেরকে এইভাবে বিপুল ক্ষমতাশালী করে একটি ক্ষুদ্র গোষ্ঠী তৈরি করেছিল এই বিগত পলাতক সরকার, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। এবং তারা বাংলাদেশে একটা ক্ষমতার এমন একটি কেন্দ্র তৈরি
করেছে যেখানে তারাই একমাত্র মানুষ, আর তার অধীনস্থ যারা আছেন তাদের কারো কোনো নিশ্চয়তা রাখে নাই। আমরা দেখি সরকারি আমলাদের বিপুল বেতন বৃদ্ধি হয়েছে, আর এখন যখন 7 দফা দেখি হতাশ হতে হয়। এই কর্মচারীদেরকে কোথায় নিক্ষেপ করেছিলেন শেখ হাসিনা? আমরা তাই দাবি জানাই, তারা যে স্কেল দাবি করেছিল আমরা দেখলাম তাদেরকে এক একজন এখানে বক্তব্য বলেছেন তাদের বেতন প্রমোশন হয়েছে, একজন বলছেন তার মাত্র 4000 টাকা বেতন বেড়েছে। গত 3 দিন আগে আরেকজনের সাথে আলাপ করছিলাম, তার চাকরির মেয়াদ বৃদ্ধি হয়েছে কিন্তু বেতন বেড়েছে মাত্র 500 টাকা। তাহলে এইভাবে আজকে আমরা দেখি সারা বাংলাদেশে যেভাবে মুদ্রাস্ফীতি হচ্ছে, সারা বাংলাদেশে গার্মেন্ট সহ সকল জায়গায় আন্দোলন হচ্ছে। আমরা যদি বিবেচনা নিয়ে দেখি তাহলে দেখবেন গত 15 বছরে যেভাবে মুদ্রাস্ফীতি হয়েছে, যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছে, সেই অর্থে কর্মচারীদের বিশেষত তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বেতন বিন্দুমাত্র বৃদ্ধি হয় নাই। তারা যখন অবসরে যাবেন, আমরা দেখি সরকারি কর্মকর্তারা যখন অবসরে যান তারা রাজকীয় জীবন যাপন বেছে নেন, আর যখন সরকারি কর্মচারীরা যাদের উপর পুরো রাষ্ট্রের ভিত্তি দাঁড়িয়ে আছে, আজকে যদি পেশকার না থাকে, আজকে যদি কোর্টের যদি কর্মচারীরা না থাকে, প্রধান বিচারক এখানে কোনো বিচার কাজ সম্পন্ন করতে পারবেন না। আজকে যদি কর্মচারীরা না থাকে, সচিবালয় আজকে সম্পূর্ণ রকম কোলাপস করবে। তাহলে সেরকম জায়গায় কর্মচারীদেরকে বঞ্চিত করে একটি রাষ্ট্র কখনো গণতান্ত্রিক পথে এগিয়ে যেতে পারে না। তাই আমরা দাবি করি, এই যে শেখ হাসিনার পতনের পরে, পলায়নের পরে যদি এই বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কর্মচারীদের এই যে 7 দফা দাবি বাস্তবায়নের আর কোনো বিকল্প নাই। তাই আমরা দাবি জানাই, অবিলম্বে এই 7 দফা দাবি বাস্তবায়ন করুন এবং বাংলাদেশ রাষ্ট্রকে গণতান্ত্রিক পথে হাঁটার জন্য উপযুক্ত রাস্তা তৈরি করুন। সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নগর সভাপতি মনোহর ভাই, সাবেক চাকসুর জিএস জনাব মুস্তফা কামাল ভাইকে। আমরা নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আপনারা মিডিয়ার জন্য একটু সংক্ষিপ্তভাবে বক্তব্য দিবেন। শুধু মিডিয়া কভারেজের জন্য আমরা আপনাদেরকে একটু মঞ্চে ডাকছি। পরে কি আবার দিবে? পরে আবার দিবে? মিডিয়া কই? সবাই তো শিখা। আসসালামু আলাইকুম। ভাইয়া, আমার এটা বন্ধ করে দিতে হবে। কেন সমস্যা হচ্ছে? ইস্যু আসবে, একটা মিনিট আর একটা গেলে ইস্যু আসবে। হ্যাঁ, এই পেশ আসেন ভাইয়া, না আপনি এই পেশ আসেন, এখানে এসে নেন। সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের চট্টগ্রাম কর্তৃক আহত আজকের এই সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত সরকারি কর্মচারী এবং সাথী বন্ধুরা, নির্যাতিত সেই কর্মচারীদের পক্ষ থেকে আজকে আমাদেরকে বলতে বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি, এক সাথী বলেছেন তিনি চাকরি করে তরকারি বিক্রি করেন। আপত্তি নেই, তরকারি বিক্রি করো, কিন্তু প্রত্যেকটা পরিবার তার অবস্থান অনুযায়ী চলে, আমরা আমাদের অবস্থান অনুযায়ী চলবো। একজন কর্মচারী চাকরি করবে, তরকারি বিক্রি করবে, ওনার চলার জন্য বাস্তবতার মধ্য দিয়ে চলবে, এটাই বাস্তব। কিন্তু সমস্যা যখন বিদ্যা হেলিকপ্টারে চলে,
আর তার সন্তান রাস্তায় দৌড়াদৌড়ি যায় ভিক্ষা করে, সমস্যা ওখানে। যখন এই দেশের কোন অর্থমন্ত্রী বলে 4,000 কোটি টাকা কোন ব্যক্তি নিয়েছে, কোনো ব্যাপার না, সেই দেশের একটা সন্তান, একজন কর্মচারী কিভাবে 8,000 টাকা বেতনে চলে আমার চিন্তায় আসে না। বিগত সরকারের উন্নয়ন কর্মসূচিতে আমরা এত ডামাডোল দেখেছি, আমাদের প্রত্যেককে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছে, অথচ একজন সরকারি কর্মচারী 8,000 টাকা বেতন পায়। আমি আজকে শুনলাম, আশ্চর্য হয়ে গেছি। যে দেশে একজন শ্রমিক প্রতিদিন কাজ করে মিনিমাম 600 টাকা তার বেতন পড়ে 18,000 টাকা, আর একজন সরকারি কর্মচারী চাকরি করে পায় 8,000 টাকা, যে দেশে মিনিমাম বাসা ভাড়া দিতে হয় 10,000 টাকা, তাহলে এই সেই কর্মচারী কিভাবে কাজ করবে, কিভাবে দেশের সেবা করবে অথবা পরিবার চালাবে? অতএব সেই লোককে অন্যায় করতে বাধ্য করছে সেই সরকারি নীতি। আমরা এই বৈষম্যের অবসান চাই। সমস্যা এখানে আপনারা জানেন, অল্প কিছু লোকে যত টাকা পাচার করে এই দেশ থেকে নিয়েছে, যদি এই দেশের প্রত্যেকটা সরকারি কর্মচারীকে, এই দেশের প্রতিটা গরিবকে যদি প্রতি মাসে 1 লক্ষ টাকা করে দায়িত্ব করে দেওয়া হয়, তাহলে আগামী 50 বছর ওই চুরির টাকা দিয়ে এই দেশের জনগণ চলতে পারবে। সম্মানিত উপস্থিতি, যদি সুযোগ পাই আমি আরো কিছু বলবো। আজকে এখন সংক্ষিপ্ত আলোচনার জন্য এখানে আলোচনা করেছি, সবাইকে ধন্যবাদ। আপনারা যারা সাংবাদিক ভাইরা, আমি আশা করি কোন সরকারের কোন ব্যক্তির লেজুর বৃত্তি না করে, আপনারা ফেডারেশনে যারা আছেন কোন কারো লেজুর বৃত্তি না করে, সঠিক কথা সঠিক দায়িত্ব যদি আমরা পালন করি, তাহলে আমরা প্রত্যেকের অবস্থান থেকে সঠিক গন্তব্যে বুঝতে পারবো, এই আশায় আমি রাখি। আপনাদের প্রতি আহ্বান জানাই, সবচেয়ে আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি, তার তোমাদের মধ্যে কর্মে কে উত্তম পরীক্ষা করবে, এটা তার চিন্তা চেতনা কাজে কর্মে প্রত্যেকটা ক্ষেত্রে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব নুরুল আফসার স্বপন, নুরুল আফসার মজুমদার স্বপন, নাগরিক ঐক্যের বিভাগীয় সমন্বয়কারী। ধন্যবাদ। আজকের এই হলের ভূমিষ্ঠ সবাইকে আমার মনে হচ্ছে কেউ আমার বাবা, কে আমার ভাই, কে আমার বোন। আজকের এই আলোচনা সভার সভাপতি এবং মঞ্চ ভূমিষ্ঠ নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক এবং গণসংহতির চট্টগ্রাম জেলা সমন্বয়কারী এবং আপনাদের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সবাইকে আমি নাগরিক ঐক্যের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি একটা ক্যারানির ছিলাম, আমার বাবা সিএনবি অফিসে চাকরি করত। আমাকে যখন উনি আমাকে ভাই যখন বুঝাচ্ছিলেন, ওয়ারিস ভাই যখন আমাকে বুঝাচ্ছিলেন, তখন আমি সবচেয়ে বেশি বোঝা শুরু করতেছিলাম। মানে উনি বলতে আপনি এত দ্রুত কেন কমিউনিকেট করতেছিলেন? আমি শুনুন, আমি সরকারি একটা কর্মচারী ছিলেন, আমি আপনার এই কথাগুলো আমি খুব দ্রুত বোঝা শুরু করছি। এবং আজকে আপনাদেরকে আমি বলি, যখন আমি এই পুরো বিষয়গুলি পড়লাম, আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ, আমরা এই 50 বছরেও স্বাধীনতার পর থেকে যদি আমাদের এই আন্দোলনের আজকের এই ফসল হয়, তাহলে আমরা আসলেই একটা অত্যন্ত পরাধীন জাতি। ব্রিটিশরা আমাদেরকে যে কলোনিয়াল সমাজ তৈরি করে দিয়েছেন, যে আফগানির সমাজ, সেই ব্রিটিশে যান আপনি, সেখানে কিন্তু এগুলি আর নাই, সেখানে কিন্তু সব ওরা ভুলে গেছে।
কিন্তু আমরা ভুলি না। আমাদের মাথায় যেই তারা যেই কর্মচারী অফিসারদের যেই বৈষম্য মাথায় ঢুকাই দিচ্ছে, সেটা আজকের দিন পর্যন্ত রাষ্ট্র মাথায় বহন করে এবং সবাই এটা বহন করে, এবং বহন করার সাথে সাথে আপনারা যা দাবি দিয়েছেন এটা আমি মনে করি একটা সামান্য দাবি, মানে আপনার দাবিও আপনাদেরকে, মানে আপনার এই বৈষম্যের কারণে আপনাদের মস্তিষ্কে কি দাবি করবেন সেটাও আপনারা অনেক সামান্য দাবি করেছেন মানুষ হিসেবে, একজন অফিসার হিসেবে। আমি মনে করি বাংলাদেশে যারা এই অফিসাররা যায় বিদেশে, আমি দীর্ঘ সময় ধরে আমার জাপান থেকেছি, চায়না থেকেছি। আমি যখন জাপানে আমার কাজে যাইতাম তখন আমার এক ড্রাইভারটা, অফিসের ড্রাইভারটা আমার সাথে বসে খাচ্ছে। তখন আমি মনে মনে ভাবছি যে আমার বাবা যে অফিসারের সামনে বসতে পারতো না, এটা আমাকে তখন ভীষণ রকমের মর্মবেদনা আমাকে দিয়েছে যে মানসিক বৈষম্য এখানে সবচেয়ে বড় বৈষম্য, যে অফিসার একজন কর্মচারীকে কিভাবে দেখবে, এইটা আমাদের সবচেয়ে বড় সংকট। এই সংকটের কারণে এই বৈষম্যগুলো তৈরি হয়। যদি সে দেখতে পারতো, বুঝতে পারতো যে এ আমার একটা মানুষ, আমি যেই টাকা দিয়ে ডিম কিনি, যে বাজারে আমি যাই সেই একই বাজারে সেও যায়, তারও একটা পেট আছে, আমারও একটা পেট আছে, আমার সন্তানটাও স্কুলে যে সুবিধা পাবে, তার সন্তানটাও স্কুলে একই সুবিধা পাবে, আমি যে বাসায় থাকি, যেভাবে থাকি সেও এইভাবে থাকবে। এই বোধটাই বড় সংকট। আজকের এই সংকটের পিছনে হচ্ছে, এই বৈষম্যের পিছনে হচ্ছে মানসিকতা, রাষ্ট্রের মানসিকতা, শাসক শ্রেণীর মানসিকতা। এই মানসিকতাই আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে আসছে। আজকে আমরা রক্ত দিয়ে, অনেক কষ্টের বিনিময়ে আমাদের সন্তানের রক্ত দিয়ে আমরা একটা বৈষম্যহীন একটা সমাজ, একটা ব্যবস্থা তৈরি করেছি। আমরা এখন কথা বলার সুযোগ আছে। আমরা মনে করি যে এই কথাগুলো এইবার কোনোভাবেই যেন এই কথা থেকে, এই আন্দোলন থেকে আপনারা সরে না যান। পাশাপাশি আরেকটা কথা অত্যন্ত জরুরি, ব্রিটিশরাও এটা আমাদেরকে শিখিয়ে গেছে, সেটা কি? ডিভাইড অ্যান্ড রুল। মানে আপনাদের মধ্যে আপনাদেরকে বিভাজন করে কিভাবে এই আন্দোলনকে আবার চাপাইয়া রাখা যায়, সেই ব্যবস্থা থেকে আপনারাই উদ্যোগী হবেন। যারা এই আন্দোলনে থাকবে না তাদেরকে বুঝান, তাদেরকে ভাই হিসেবে বুঝান, বন্ধু হিসেবে বুঝান, এবং তাদেরকে না হলে তাদেরকে বলেন যে তুমি তোমার জায়গা থেকে যদি খুব খুশি থাকো তাহলে আমাদেরকে আন্দোলন করতে দাও, আমাদের জায়গা থেকে আমরা আন্দোলন করবো। এই বৈষম্য তৈরি করে এই ডিপার্টমেন্টাল মন্ত্রীরা, এই যে বিভিন্ন জায়গায় যে একই শ্রেণীভুক্ত না হওয়ার কারণ হচ্ছে তারা কি করে তাদের ডিপার্টমেন্টের কর্মচারীদেরকে খুশি রাখার জন্য সেখানে সেটা আলাদা একটা পে স্কেল, আলাদা কিছু ভাতা, আলাদা কিছু প্রণোদনা সেগুলো তৈরি করে দেয়। এমন তৈরি করে দিলে ওখানে একটা গ্রুপিং হয়, সে মোটামুটি খুশি থাকে, আবার নিচের দিকে মানুষজন অখুশি থাকে। এই যে বিশাল বৈষম্য তৈরি করতে 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 আজকে আপনাদের এই যে দাবিগুলোকে যে একটা এক এবং অভিন্ন হওয়া উচিত, এই জায়গায় আপনারা আসতে পারেন। এখন আপনাদেরকে এই জায়গায় আসতে হবে। এবং আমি মান্না ভাইয়ের সাথে আজকে সকালবেলায় মেসেজ পাঠাইছি, যেহেতু উনি প্রধান উপদেষ্টার সাথে ওনার মিটিং আছে, আমি ওনাকে বলেছি কিছু কিছু বিষয় যে অত্যন্ত জরুরি যে সারা বাংলাদেশে, এই বাংলাদেশটা চালাই হচ্ছে এই বাংলাদেশের প্রজাতন্ত্রের সেবক। আপনারা যে কর্মচারীর সাথে ব্যবহার করেন এটা হওয়া উচিত সেবক, প্রজাতন্ত্রের সেবক। কোন কর্মচারী বলে কিছু নাই এখানে, কেউ কারো কাজ করে, মানুষ রাষ্ট্রকে সেবা করে, সুতরাং সে সেবক। এই প্রজাতন্ত্রের সেবকদের উচিত তাদের দাবি দেওয়া, তাদের জীবনযাত্রার ব্যবস্থা, এবং ৮,২৫০ টাকা নিন। এটা গার্মেন্টসের শ্রমিকের বেতনটা আমরা ২৪,০০০ টাকা দাবি করছি, আর সর্বনিম্ন ১২,০০০ টাকা পায়। সেখানে প্রজাতন্ত্রের একজন সেবক সে ৮,২০০ টাকা বেসিক হবে। এটা তো রীতিমতো একটা আপনার মানে সামন্ত সমাজ বলি না আমরা, যেখানে একটা রাজা থাকে, জমিদার থাকে, আর থাকে কৃষক, এইরকম একটা অবস্থা। সুতরাং এটা হইতে পারে না, এটা হতে দেওয়া যাবে না। আপনাদের এই আন্দোলনের সাথে আমি মনে করি আমরা না, সারা বাংলাদেশের মানুষ এর সাথে জড়িত হতে হবে। আন্দোলন, এই আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক দলের আন্দোলন নয়, এটি এদেশে খেটে খাওয়া মানুষের আন্দোলন, খেটে খাওয়া মানুষের সন্তানের আন্দোলন, কারণ তারা আগামীতে দেশ চালাবে। সুতরাং আপনাদের সন্তানরা যদি আজকে যদি ভালো লেখাপড়া না পায়, ভালো খাবার না পায়, ভালো শিক্ষা না পায়, তাহলে এই রাষ্ট্র সারা জীবন গরিবই থাকবে। সুতরাং
আপনাদের সন্তানরা যদি ভালো থাকে, এই দেশের প্রজাতন্ত্রের সেবক হিসেবে তারাই দেশটাকে আগামীতে দেশ চালাবে, সেই তো আবার দেশের কোন একটা মন্ত্রী হবে। এবং গণতন্ত্র তাকেই বলে যখন আমাদের একজন সর্বনিম্ন স্তরের মানুষেরও প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতা থাকে, সেটাই গণতন্ত্র। গণতন্ত্র মানে হচ্ছে যে আমার সচিবের ছেলে সচিব হবে, রাজার ছেলে রাজা হবে, প্রেসিডেন্ট ছেলে প্রেসিডেন্ট হবে, না। গণতন্ত্র শব্দের অন্যতম অর্থ হচ্ছে যে একটা নাগরিকের যে পর্যায়ে সে থাকুক তার প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে। সুতরাং আজকে এখানে যে দাবিগুলো আমি দেখেছি, যে বৈষম্যগুলো দেখেছি, এটা রীতিমতো ভয়ঙ্কর একটা ব্যাপার যে একজন ডেপুটি সেক্রেটারি সে 30 লক্ষ টাকা লোন পায় উইদাউট জিরো ইন্টারেস্ট। আর আমরা করের বোঝা বইতে বইতে আজকে বাংলাদেশে লক্ষ কোটি টাকা করের বোঝা, আর আপনি আপনার একটা ডেপুটি সেক্রেটারি 30 লক্ষ টাকা আপনি যে জিরো ইন্টারেস্টে লোন দিয়ে দিচ্ছেন, আবার তাকে আপনি দুইজন আবদারে যান, সেখানে বাবা বলছেন 16,000 টাকা 32,000 টাকা, সে আবার কিন্তু তাকে নাও রাখতে পারবে, সেটা নিজের পকেটে রাখবে। আবার তার কাছে তার গাড়ির খরচ বাবদ 50,000 টাকা মেইনটেনেন্স দিবেন। মগের মূল্য হয়ে গেছে, মগের মূল্য। এই মগের মূল্য এটা হইতে দেওয়া যাবে না। এই আন্দোলন আমরা 100% সমর্থন করি। আমরা মনে করি যে আন্দোলন এর ভিতর দিয়ে এটা এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থার অন্যতম প্রধান শর্ত, প্রধান ইঙ্গিত হচ্ছে আজকের এই জমায়েত। এই জমায়েত মানে আগে আপনার ভয় পাইতেন যে এই নেতা কি মনে করবে, অথবা প্রশাসন কোনো একটা তার অন্য কোনো প্রশাসন দিয়ে আবার আপনাকে হুমকি দিবে। আমরা এইসব হুমকিকে জয় করেছি, রক্ত দিয়ে জয় করেছি। সুতরাং আমরা যদি আবার অধিকার আদায় করতে হয়, আবারও রক্ত দেব। সুতরাং ওই জায়গায় আপনারা থাকেন, এবং আমরা মনে করি যে এই নৈতিক একটি বিষয় এবং সরকার এটা দেখবে, এবং সরকার দেখবার জায়গায় সরকারকে আমরা বসাইছি। সুতরাং সরকারকে এটা দেখতেই হবে, এটা বিকল্প কোনো চিন্তা নাই, অথবা এর চেয়ে কোনো কম্প্রোমাইজই কোনো চিন্তা নেই যে আমরা কম্প্রোমাইজ করবো কিছু একটা, এটা দিলে এটা পাবো না। আপনারা যা চাইছেন অত্যন্ত সামান্য চাইছেন। আপনারা চাইতেও আপনাদেরকে এই ব্রিটিশ কায়দায় আমাদের চাওয়া পাওয়া হওয়ার কারণে চাওয়াটাও অনেক ছোট হয়ে গেছে, চাওয়া উচিত ছিল অনেক বড়। আপনাদের এখানে আবাসন ব্যবস্থার কথা নাই, সবচেয়ে ছোট্ট সেই ঘরে কোয়ার্টার যখন আমি থাকতাম আমার মনটাও ছোট হয়ে থাকতো। আমি দেখতাম যে বড় অফিসারের একটা বড় বিশাল বাংলো বাড়ি, এত বড় বাংলো বাড়ি, যেখানে ভিতরে তারও শক্তিশালী, তার ফ্যামিলি থাকেও না, থাকে ঢাকায়। সুতরাং সেই রকম একটা জায়গায় আমি মনে করি যে এই বৈষম্যগুলো হতে দেওয়া যাবে না। ডিসি এত বড় পাহাড় নিয়ে থাকবে, আর পাহাড়ের নিচে কর্মচারীরা ঝুপড়ি বানিয়ে থাকবে। এই বাংলাদেশ আমরা চাই না, এই বাংলাদেশ আমরা চাই না। এবং 5ই আগস্টের পরে আমরা যে দেশকে চাই, সে দেশ হবে সবার জন্য তার 5টি মৌলিক চাহিদা তাকে পূর্ণ করতেই হবে: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। এই 5টি মৌলিক চাহিদা পূরণ করার পরে, আমি তো মৌলিক চাহিদার কথা বলতেছি, কোনো ভোগ বিলাসের কথা বলতেছি না। কিন্তু আমরা এখন যেসব ইঙ্গিত দিচ্ছি সেটা ভোগ বিলাসের ইঙ্গিত। তাদের মৌলিক চাহিদার বাইরে একজন অফিসার যেই টাকা পায় সেটা দিয়ে আরো 100টা কর্মচারী বাস করতে পারে, খাইতে পারে, স্কুলে তার সন্তানটাকে ভালো স্কুলে পড়াইতে পারে। সুতরাং এই দাবি অত্যন্ত ন্যায্য একটা দাবি। এই দাবিকে আমাদের মনে করি যে জাতীয় পর্যায়ে আপনারা যদি নিয়ে যান, আমরা আপনার সাথে আছি। এবং অন্যান্য ভাবে বিভিন্ন ভাবে আমাদের ছাত্র সমাজ থাকবে, শ্রমিক থাকবে, আমাদের জনগণ থাকবে। এই দাবি বাস্তবায়ন করে আপনারা ঘরে যাবেন, আমরা আপনাদের সাথে আছি। এবং আপনাদের সবাইকে আমাকে কিছু বলবার সুযোগ করে দেওয়ার জন্য এবং নাগরিক ঐক্যের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আন্দোলন এবং আপনাদের জীবন এবং এই দাবি দেওয়া পূরণ হবে এই আশা আমি ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমাদের সকল ভাইকে। আমরা মিডিয়া কভারেজের জন্য এই ফুটেজগুলো নিয়েছি, আমরা ওনাদের সাথে কথা বলেছি, ওনারা আমাদেরকে আরেকটু সময় দিবে। এই ক্ষেত্রে আমরা সংক্ষিপ্তভাবে আমাদের মূল প্রোগ্রামে আবার চলে আসছি। আমাদের জেলা নেতৃবৃন্দ ভাই কাছে দিচ্ছি, এখন মঞ্চে এখন যে 1 মিনিট শুধু শুভেচ্ছা দেওয়ার জন্য আমি আমাদের ঢাকা থেকে আগত
জনাব খায়ের আহমেদ মজুমদার, বাংলাদেশ সরকারের দাবি ঐক্য পরিষদ, তাকে ডাকছি। তারপরে ভাই দিবে মিডিয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা জানেন ঢাকা থেকে আমাদের এই প্রোগ্রামে এসে প্রোগ্রামকে অলঙ্কৃত করেছেন যিনি আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি, জনাব সাকিব আনোয়ার, সাংগঠনিক সম্পাদক নাগরিক ঐক্য। তাকে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। তিনি আমাদের মান্না ভাইয়ের প্রতিনিধি হিসেবে আমাদের এখানে এসেছেন। মান্না ভাই আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন এবং জুনায়েদ সাকিব আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত হবেন। সে পর্যন্ত একটু অপেক্ষা করুন। ধন্যবাদ। 1 মিনিট একটু সংক্ষিপ্ত। এটা তো পুরো বক্তব্য না, দামি বক্তব্য। দামি বক্তব্যের কথা শুনে আমি আর দামি নির্বাচনের কথা মনে পড়ে। 2024 সালের 7 জানুয়ারি আমি আর দামি নির্বাচন, এই নির্বাচনে হাসিনা আবারও ক্ষমতা দখল করেছিল এবং তারপর আমরা তাকে তার আসল জায়গায় পৌঁছে দিয়েছি। এখনো ভারতে নাকি আছে, কিন্তু ভারতও নাকি আবার বের করে দিবেন। এখন মধ্যপ্রাচ্যের মরুভূমিতে তার স্থান হওয়ার একটা সম্ভাবনা নাকি হয়েছে। দেখা যাক কতদিন পরে হয়তো আমরা মরুভূমিতে তার কোনো ছবি দেখতে পাবো। আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চ ভবিষ্য নেতৃবৃন্দ এবং বন্ধুগণ, যেহেতু পরে আমার কথা বলার সুযোগ পাবো, খুব সংক্ষেপে একটা কথা বলি। আজকে এই অনুষ্ঠানে আসার আগে এবং অনুষ্ঠানে আসার পর জানতে পারলাম যে আপনাদের মধ্যেই সারা দেশে যেভাবে হাসিনার কিছু দোষর এখনো আছে, সেরকম সরকারি কর্মচারীদের মধ্যেও নাকি হাসিনার কিছু দোষর এখনো আছে। তো তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না, কারণ আমরা সম্ভবত পরীক্ষায় ফেল করব। আর আমরা যদি ধৈর্যের পরীক্ষায় ফেল করি, তখন আপনাদের অবস্থা হাসিনার মতো ওই মরুভূমিতেই হবে। সুতরাং এটা মাথায় রেখেই আপনারা কি করবেন সেটা নির্ধারণ করেন। জনগণের কাতারে এসে দাঁড়ান, যারা নিপীড়িত, যারা নির্যাতিত, তাদের কাতারে দাঁড়ান। যদি আসতে পারেন তাহলে এই দেশে থাকতে পারবেন, অন্যথায় ওই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোথায় আছেন এখন? একটা জায়গায় বসে চাও খেতে পারে না শান্তি মতো, সেখানে গিয়ে মানুষ তাকে ওখান থেকে তুলে দেয়। কোথায় আছে? তাদের নিজেদের ঘর কলকাতায় আছে, তারপরেও সেখানে শান্তিতে চা খেতে পারে না। সুতরাং আপনাদের নেতারা যখন চা খাতে পারে না, আপনারা এই দেশে টিকতে পারবেন কিনা সেটা মাথায় রাখবেন। সুতরাং যতটুকু পর্যন্ত করেছেন অনেক হয়েছে, এবার ফুল স্টপ দেন। আর যদি তা না হয় তাহলে জবাব দেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত আছি। প্রস্তুত আছি তো? 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহতদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের আত্মদান ত্যাগের উপরে দাঁড়িয়ে আসলে আমরা বৈষম্যহীন একটা সমাজ, বৈষম্যহীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে পাচ্ছি। সেই রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা কতটুকু করতে পারছি তার উপরে। এবং এখানে আসবার পর যে কথাগুলো শুনলাম, মাত্র ৮,২৫০ টাকা স্কেলে এই সময় 2024 সালে এসে একজন মানুষের বেতন, একটা পরিবার চলা কোনোভাবেই সম্ভব না। এই বিষয়গুলো হাসিনা সরকার কি জানতো না? হাসিনা সরকার জানতো, কিন্তু এই মানুষগুলোকে তার দরকার ছিল না, কারণ অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে যাদেরকে দরকার তাদের পকেট ঠিকই ভারী করেছে। কারণ কিছুক্ষণ আগে স্বপন ভাই যেটা বললেন, 30 লাখ টাকা গাড়ি কেনার জন্য লোন দেওয়া হয় বিনা সুদে, কিন্তু কিছুক্ষণ আগে সম্ভবত প্রহরীদের একজন প্রতিনিধি কথা বললেন, আবু নোমান, তাকে যদি 30 লাখ টাকা দেওয়া হতো তাহলে তিনি যেটা করতেন তাতে টাকাটা দেশেই থাকতো। তিনি হয়তো একটা ব্যবসা করতেন কিংবা একটা জমি কিনতেন, টাকাটা দেশে থাকতো। কিন্তু তাদেরকে টাকা দেওয়া হয় যারা এই টাকাটা হাতে পাওয়ার পর বিদেশে পাচার করবে। এরকম আরো অনেক গল্প আমরা শুনলাম আজকের এখানে বসে, হয়তো আরো অনেক কথা আমরা শুনবো। এগুলো নিরসন করতে হবে। এগুলো যদি নিরসন না হয় তাহলে 5ই আগস্ট
স্বৈরাচার হাসিনা সরকারের পতন আমাদের জন্য নতুন কিছু বয়ে আনবে না, কিন্তু আমরা নতুন বাংলাদেশের কথা বলছি এবং সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করেই ছাড়বো। সেই বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত 24-এর গণঅভ্যুত্থান চলমান থাকবে। এই অভ্যুত্থান, এই বিপ্লব চলমান আছে যতদিন পর্যন্ত বৈষম্য নিরসন না হয়। সুতরাং আপনাদের এখানে যে 7 দফা দাবি, এই 7 দফা দাবিও বিপ্লব এবং গণঅভ্যুত্থানের দাবিগুলোর সাথে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।